আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাফি রহমান। চট্টগ্রামের পতেঙ্গায় অবতরণের আগে দুর্ঘটনার কবলে পড়েছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। এই ঘটনায় 2 পাইলট আহত হয়েছেন। সকাল 11টার দিকে বিমান ঘাঁটি থেকে পতেঙ্গায় অবতরণের সময় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর ট্রেনিং ফাইটার বিমানটি বিধ্বস্ত হয়। তাৎক্ষণিক প্যারাশুটে করে অবতরণ করতে সক্ষম হলেও আহত হন বিমানে থাকা 2 পাইলট। এদের মধ্যে একজনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে, তবে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। অন্যদিকে বিধ্বস্ত বিমানটি খুঁজতে ডুবুরি ফায়ার ফাইটার বন্দরে অবস্থানরত জাহাজের নাবিকরা অভিযান চালাচ্ছেন। আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো হজ যাত্রা। সকাল 7টা 20 বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি 417 হজ যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। হজ যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় তিনি বলেন, হজ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। কর্মকর্তা সহ সব সংস্থাগুলোকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে হজ যাত্রীদের প্রতি দায়িত্বশীল আচরণ করার আহ্বানও জানান তিনি। নির্বিঘ্ন হজ কার্যক্রম উপহার দিতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি। আল্লাহর মেহমানদেরকে সেবা প্রদানের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ আন্তরিকতা অবশ্যই থাকতে হবে। বাংলাদেশ ও রাজ্যগঞ্জ সৌদি সরকারের যৌথ ব্যবস্থাপনায় হজের সার্বিক কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে। আমরা উভয় দেশই পারস্পরিক নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে এই কার্যক্রমটি সফলভাবে সম্পাদন করে আসছি। প্রত্যেকের প্রতি আমাদের দায়িত্ব হবে, যার যার আঙ্কিকে সে আমরা সেই দায়িত্ব সুন্দর সুষ্ঠুভাবে পালন করব। দর্শক, রাজধানীর হজ ক্যাম্পে রয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম। সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। রফিক, হজ যাত্রা নির্বিঘ্ন করতে সরকার কি উদ্যোগ নিয়েছেন এবং যাত্রী দুর্ভোগের কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন। মারফি, আজ সকালে আনুষ্ঠানিকভাবে হজ যাত্রার উদ্বোধন করেছেন ধর্মমন্ত্রী। সে সঙ্গে কিন্তু বিমানের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরাও সেখানে ছিলেন। ভোর 5:30টায় আসলে বিমানবন্দরে হজ যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 7টা 20 বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি 417 জন যাত্রী নিয়ে যাওয়ার কথা থাকলেও 415 জন হজ যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং এর আগে ভোর 4:30টায় সৌদি এয়ারলাইন্সের একটি বিমান 409 জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে। সব মিলিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে হজ যাত্রীরা যেন নির্বিঘ্নে হজে যেতে পারেন, সেজন্য যা যা করণীয় সব ধরনের ব্যবস্থা তারা করেছেন। যদি কোনো ভোগান্তির অভিযোগ তাদের কাছে আসে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা তারা করবেন। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি, আজ হজযাত্রার প্রথম দিনে আসলে 7টি ফ্লাইট পরিচালনা করা হবে। তার মধ্যে হচ্ছে বাংলাদেশ বিমানের 3টি ফ্লাইট এবং সৌদি এয়ারলাইন্সের 2টি ফ্লাইট এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের 2টি ফ্লাইট। এই মোট 7টি ফ্লাইটে হজযাত্রীরা আজকে এই প্রথম দিনে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবেন। ইতোমধ্যে 3টি বিমান বাংলাদেশ থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। তার মধ্যে সৌদি এয়ারলাইন্সের একটি এবং বাংলাদেশ বিমানের 2টি এয়ারলাইন্স হজযাত্রীদের নিয়ে ছেড়ে গেছেন। এছাড়াও দুপুর 1টায় ফ্লাইনাস এয়ারলাইন্সের আরও একটি বিমান 335 জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে রওনা দেবে বলে আমাদেরকে হজ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। তো সব মিলিয়ে আসলে হজ যাত্রা যেন ভোগান্তি না থাকে এবং আমি যারা যাত্রী রয়েছেন বা হজের উদ্দেশ্যে যারা যাচ্ছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে শুরুতে যেহেতু তারা যেতে পারছেন সেজন্য তারা আল্লাহর কাছে যেমন সন্তুষ্টি প্রকাশ করেছেন, পাশাপাশি ভোগান্তির বিষয়ে আসলে তেমন কোনো অভিযোগ তারা করেননি। তবে আসলে দিন যত যাবে আসলে তত বোঝা যাবে আসলে ভোগান্তির চিত্র কতটা বাড়ে। বাংলাদেশ বিমানের পক্ষ থেকে আগামী 10 জুন পর্যন্ত ফ্লাইট পরিচালনা করা হবে এবং সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে সর্বশেষ 12 জুন পর্যন্ত বাংলাদেশ থেকে হজের উদ্দেশ্যে যাত্রীরা আসলে বাংলাদেশ থেকে জেদ্দার উদ্দেশ্যে যাবে। তো এই ছিল আসলে আশকোনা হজ ক্যাম্প থেকে হজ যাত্রার সর্বশেষ খবরাখবর। মারফি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কিছুক্ষণ আগে বলছিলাম চট্টগ্রামের পতেঙ্গায় অবতরণের আগে দুর্ঘটনার কবলে পড়েছেন বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান।
দর্শক, চট্টগ্রামের পতেঙ্গায় রয়েছেন সহকর্মী সাইফুল মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। সাইফুল নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। সাইফুল, বিমান বিধ্বস্ত হওয়ার কারণ জানতে পেরেছেন কিনা এবং পাইলটদের কি অবস্থা দেখছেন জানাবেন। জি, আসলে আপনি যেমনটি বলেছেন, বিমান বাহিনীর YAK-30 এই বিমানটি উড্ডয়নের পরপরে পিছন থেকে আগুন ধরে যায় এবং আগুন ধরার পরপরে কিন্তু এটি বিধ্বস্ত হয়েছে এবং বিধ্বস্ত হওয়ার আগে দুই পাইলট কিন্তু প্যারাশুটের মাধ্যমে বের হয় এবং বের হয়ে তারা নিরাপদ আশ্রয়ে চলে যায় এবং এর পরপরে কিন্তু বিমানটি বিধ্বস্ত হয়েছে। এবং এখানে যারা প্রত্যক্ষদর্শী আছে আমরা তাদের সাথে কথা বলছিলাম, তারা দূর থেকে দেখেছে বিমানটির পিছন থেকে আগুন লাগার পরপরেই বিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে যেহেতু এটি বন্দরের 11 নম্বর ঘাট এলাকায় পড়েছে, নিউ মুরিং কন্টেইনার ঘাটে, সেহেতু কিন্তু বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং বন্দরের জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। বন্দরের জাহাজ চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি। বিমান বাহিনী 1.5 ঘন্টা যাবৎ আসলে চেষ্টা করছেন উদ্ধার করার জন্য। এখনো পর্যন্ত উদ্ধার অভিযান চলছে, তবে উদ্ধার অভিযান কবে নাগাদ শেষ হবে সেটা বলা যাচ্ছে না। যেহেতু মিডিয়া কর্মীদেরকে আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি, এই জন্য কিন্তু আমরা অনেক দূর থেকে কিন্তু আসলে কভার করার চেষ্টা করছি। বিমান বাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি জানানো হয়নি। বিবৃতি জানানো হলে আসলে কেন বিধ্বস্ত হয়েছে, কী কারণে হয়েছে, এগুলি এখন আমরা জানি না। তবে বিমান বাহিনীর পক্ষ থেকে যখন জানানো হবে তখন আমরা তার আর বিস্তারিত জানতে পারবো। তবে এখনো পর্যন্ত উদ্ধার অভিযান চলছে, ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা অনেকের সাথে কথা বলেছেন, তারা শুধু দেখেছেন, দূর থেকে দেখেছেন একটি বিমান উড্ডয়নের পরপরে পেছন থেকে আগুন লাগে এবং আগুন লাগার পরপরে এটি পানিতে পড়ে যায়। কিন্তু পানিতে পড়ে যাওয়ার পরপরেই যে দুই পাইলট ছিল, সেই দুই পাইলট নিরাপদে প্যারাশুটের মাধ্যমে অবতরণ করে। কিভাবে আসলে আগুনের সূত্রপাত হয়েছে এটি কেউ বলতে পারতেছে না, তবে কেন আগুনের সূত্রপাত হয়েছে এটা কেউ জানে না। শুধু দেখেছে তারা বিমানের পিছনে আগুন লেগেছে, এইটুই দূর থেকে তারা দেখেছে এবং আমরা যাদের সাথে প্রত্যক্ষদর্শী কথা বলেছি তারা দেখেছে দূর থেকে আগুন লাগতে। এর পরপরে বিমানটি বিধ্বস্ত হয়েছে, বিমানটি বিধ্বস্ত হয়ে নিচে পড়ে যায়। বিমান বাহিনীর উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন, এখনো পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত আছে। তবে কবে নাগাদ উদ্ধার অভিযান শেষ হবে সেটাও বলা যাচ্ছে না। যখনই উদ্ধার অভিযান শেষ হবে তখন হয়তো আমরা আরও বিস্তারিত জানাতে পারবো বলে মনে করি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য বিমান বিধ্বস্তের। ধন্যবাদ আপনাকে। 25 বছর আগে চিত্রনায়ক সোহেল চৌধুরী খুনের ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণা হবে আজ। ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2-এর বিচারক অরুণাভ চক্রবর্তী এই রায় ঘোষণা করবেন। মামলার অভিযুক্ত 9 আসামির মধ্যে 5 জন পলাতক। এছাড়া আসামি আশিস রায় চৌধুরী, তারিক সাইদ মামুন ও ফারুক আব্বাসী জামিনে আছেন। আর কারাগারে আছেন সানজিদুল ইসলাম ইমন। 1998 সালের 17 ডিসেম্বর রাজধানীর বনানীর ট্রাম্প ক্লাবের সামনে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে গোয়েন্দা পুলিশের তদন্তে উঠে আসে আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ, বান্টি ইসলাম ও আশিস রায় চৌধুরীর সঙ্গে বিরোধের জেরে হত্যাকাণ্ডের শিকার হন সোহেল চৌধুরী। দর্শক, ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী সুমন তানভীর, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। কখন নাগাদ রায় ঘোষণা হতে পারে তানভীর, এবং রায় নিয়ে বাদীপক্ষের আইনজীবীরা কি বলছেন? আর এটি কিন্তু 2024, অর্থাৎ মাঝখানে প্রায় 26টি বছর, এবং এই 26 বছর পরে হলেও আজ সেই 90-এর দশকের যে জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরী তার মামলার রায় হতে যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগ পর্যন্ত যেটা জেনেছি যে 12:15 থেকে 12:30 ভিতরে কিন্তু কোর্ট আসলে বসবে এবং নিচে যে আসামি আছে সেই আসামিও কিন্তু আসলে নিয়ে যাওয়ার প্রায় প্রক্রিয়া চলছে। আপনারা একটু বলে রাখতে চাই যে এই মামলার যে 9 জন আসামি, সেই 9 জন আসামির ভেতরে কিন্তু একজন মাত্র আসামি কিন্তু এখন কারাগারে আছেন এবং যে 3 জন আসামি যারা, সেই 3 জন আসামি কিন্তু আসলে জামিনে তারা বাইরে রয়েছেন। আমি যদি একটু আসামিগুলোর নাম বলতে চাই যে আব্দুল আজিজ মোহাম্মদ ভাই অনেক পরিচিত একজন ব্যবসায়ী এবং তিনি একজন প্রযোজকও ছিলেন এবং টার্ম ক্লাবের মালিক, যিনি যে টার্ম ক্লাব নিয়ে আসলে এই যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের সূত্রপাত এবং পরবর্তীতে যে ডিবি পুলিশ এই মামলাটির তদন্ত করেছিল সেই তদন্তেও কিন্তু উঠে এসেছিল যে এই টার্ম ক্লাবে আসলে গান বাজনাকে কেন্দ্র করেই সোহেল চৌধুরী এবং তার যারা বন্ধুরা ছিলেন তারা আসলে প্রতিবাদ মুখর ছিলেন এবং এই প্রতিবাদের একটি পর্যায়ে কিন্তু এই আজিজ মোহাম্মদ ভাই এবং টার্ম ক্লাবের মালিক আফাকুল ইসলাম, তাকে খুব ভালোভাবে মানুষ যে নামে চেনে বান্টি ইসলাম নামে আসলে তাকে চেনে,
এই দুইজন এবং আশিস রায় তার বন্ধু, অর্থাৎ আশিস রায় এবং বান্টি, উনি এই দুইজনই কিন্তু আসলে ট্রাম ক্লাবের মালিক ছিলেন এবং এই দুইজন এবং আজিজ মোহাম্মদ ভাই মিলে ভাড়াটে খুনি দিয়ে কিন্তু এই জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরীকে হত্যা করা হয় এবং ট্রাম ক্লাবের সামনেই কিন্তু তাকে গুলি করে কিন্তু মারা হয়। এই বিষয়টি কিন্তু সেই অনেক আগেই তদন্ত প্রতিবেদনে উঠে এসেছিল। তারপরেও আপনারা জানেন যে কথাটি আসলে শুরুতে বললাম যে প্রায় ২৬ বছর পর এরকম একজন জনপ্রিয় নায়ককে প্রকাশ্যে খুন করার পর ২৬ বছর আসলে অপেক্ষা করতে হয়েছে আসলে মামলার রায়ের জন্য। এবং আপনাকে বললামই যে ৩ জন আসামি এখন পর্যন্ত কিন্তু আসলে জামিনে আছেন। এই মামলাটি এত দীর্ঘ প্রক্রিয়া কেন লাগলো সেই বিষয়টি আসলে মামলার নথিপত্র পর্যালোচনা করে যেটি দেখা যায় যে মামলার কিন্তু ঠিক 1 বছরের মাথায় তার ভাই সোহেল চৌধুরীর ভাই কিন্তু গুলশান থানায় মামলা করেছিলেন, কিন্তু 1 সালে যে মামলাটি আসলে চলমান হয়েছিল সেই মামলাটি আমরা পরবর্তীতে আসলে যেটি দেখি 1 সালে এসে যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলাটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে একজন আসামি কেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি দেওয়া হবে সেই হিসাবে সেই বিষয়টি সামনে এনে রিট করেছিল এবং তার পরবর্তীতেই কিন্তু মামলাটি প্রায় 20 বছর স্থবির থাকার পর 2022 সালে কিন্তু এই মামলা আবার পুনরায় কার্যক্রম শুরু করে এবং সব কার্যক্রম শেষে গত 28 এপ্রিল সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এই মামলায় মোট 10 জন কিন্তু আসলে সাক্ষী দিয়েছেন এবং তারা ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছেন এবং কিছুক্ষণ আগে আসামি পক্ষের যিনি আইনজীবী আছেন সেই সঙ্গে সরকারি যিনি পিপিআই তিনি বলছিলেন, তারা যার যার জায়গা থেকে বলছিলেন যে 9 জন আসামির 9 জনকেই ফাঁসি হবে, তারা সেটি আশা করছেন। সেটি আসলে তানভীর, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী বেশিরভাগই আওয়ামী লীগ নেতা কিংবা তাদের স্বজন ও ঘনিষ্ঠজন। এছাড়াও জনসংহতি সমিতি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ও বিএনপির কয়েকজন বহিষ্কৃত নেতা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাজিমাত করেছেন বেশ কয়েকজন নতুন মুখ। প্রথম দফায় 139টি উপজেলা নির্বাচনে 22টিতে ইভিএম ও বাকিগুলোয় ব্যালট পেপারে ভোট দিয়ে প্রতিনিধি বাছাই করলেন ভোটাররা। ভোটাররা বলছেন বিএনপি সহ বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করার মূল যুদ্ধ হয়েছে আওয়ামী লীগ নেতাদের মধ্যেই, আর আওয়ামী লীগের বাইরেও জয় পেয়েছেন অনেকে। ঢাকার দোহারে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার বিলাসপুর ইউনিয়নের দেবীনগর এলাকায় নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন ওই গ্রামের সৌদি প্রবাসী সিরাজ শেখের স্ত্রী কাজল ও তার 1.5 বছরের মেয়ে তাবাসসুম। নিহতের শাশুড়ি জানায়, কাজলের ঘরের দরজা বন্ধ থাকায় তাকে ডাকাডাকি করলেও সাড়া না দেওয়ায় প্রতিবেশীদের ডেকে আনেন। পরে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত কাজলের এবং বিছানা থেকে তার মেয়ের নিথর দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন পুলিশ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।